বঙ্গ সাহিত্যপ্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের নিবেদন সাহিত্যের ভূত। আজ আমাদের গল্প মঞ্জিল সেনের কলমে কে হাসে। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1993 খ্রিস্টাব্দে। গল্পটি নেওয়া হয়েছে মঞ্জিল সেনের লেখা ভৌতিক সমগ্র দ্বিতীয় ভাগ থেকে। গল্প পাঠে রয়েছে রনিত, সূত্রধর আমি সুপ্রিয়। শুরু হচ্ছে কে হাসে। সেদিন ছিল কোজাগরী পূর্ণিমা। ঘরে ঘরে লক্ষ্মী পূজা, বারোয়ারি পূজা তো আছেই। চাঁদের আলো আর কৃত্রিম আলোকসজ্জা ঝলমল করছে শহর। এই প্রথম আমি উত্তরবঙ্গে বেড়াতে এসেছি। খুব ভালো লাগছিল কলকাতা থেকে অনেক দূরেই এই ছোট্ট শহরের উৎসব মুখর রাতটি। আমি উঠেছিলাম ধর্মশালায়, দুবেলা বাইরের খেয়ে নিতাম। সেদিনও রাত 9টার পর একটা হোটেলে ঢুকেছিলাম। হোটেলে রান্না ভালো, রকমারি পদ পাওয়া যায়। শুক্তো থেকে শুরু করে মাছের মাথা দেওয়া মুগ ডাল, পুঁই ডাঁটার চচ্চড়ি, কপির তরকারি, রুই মাছ, পার্শে, ভেটকি, নানা রকম মাছ, ডিমের ডালনা, মাংস, কোনো কিছুই বাদ নেই। আমি এক কোণায় জানালার ধারে একটা ছোট টেবিলের সামনে বসলাম। মুখোমুখি দুটো চেয়ার, দুজন বসে খেতে পারে। আমি জানালার দিকে পিঠ রেখে বসেছিলাম। হোটেলের একটা ছেলেকে ডেকে ভাত, তরকারি আর পাবদা মাছের ঝোল দিতে বললাম। ছেলেটি বলল একটু দেরি হবে, ভাত ফুরিয়ে গেছে। উনুনে আবার হাঁড়ি চালানো হয়েছে। খদ্দেরের বেশ ভিড়। আমার আগেও এসেছে অনেকেই, ভাতের আশায় বসে আছে। ঠিক তখনই একজন ঠ্যাঙা মতো লোক আমার টেবিলের সামনে এসে দাঁড়ালেন। ফ্যাকাশে মুখ, দু চোখের তলায় কালি পড়েছে, অথচ শরীরের কাঠামো দেখে মনে হয় একসময় বেশ জোয়ান পুরুষ ছিলেন। বয়স 30-এর মাঝামাঝি, কি আর একটু বেশি হবে। কুণ্ঠিতভাবে তিনি বললেন, আমি এখানে বসলে আপনার অসুবিধা হবে কি? আমি বলে উঠলাম, না না, এটা তো দুজনের টেবিল। যদিও একটা পুরো টেবিল দখল করে খাবার সুযোগটা হাতছাড়া হলো বলে মনে মনে একটু ক্ষুণ্ণ হলাম। ভদ্রলোক আমাকে ধন্যবাদ জানিয়ে চেয়ার টেনে বসলেন। তারপর একটু ইতস্তত করে বললেন, আপনাকে আগে তো এখানে দেখিনি, বেড়াতে এসছেন? হ্যাঁ, আমি জবাব দিলাম। কলকাতা থেকে? আমি ঘাড় দুলালাম। আমার বাড়িও কলকাতায়। ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, গত 7 বছরে একবারও যাওয়া হয়ে ওঠেনি। কলকাতায় কোথায় আপনার বাড়ি? আমি ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম। ভবানীপুরে, কালীমোহন ব্যানার্জি লেনে, ওই যেখানে ইন্দিরা সিনেমা আছে। আরে, আমিও তো ওখানেই থাকি, প্রিয়নাথ মল্লিক রোডে। আপনার কোন বাড়ি? দেশ গায়ের লোকের সঙ্গে বাইরে কোথাও দেখা হলে খুব তাড়াতাড়ি যেমন সংকোচ কেটে যায়, ব্যক্তিগত প্রশ্ন এসে পড়ে, আমাদেরও তাই হলো। কথায় কথায় দুজনের পরিচিতি কয়েকজনের নামও বেরিয়ে পড়ল। ভদ্রলোকের নাম বীরেশ্বর রায়। আমি জিজ্ঞেস করলাম, আপনি কলকাতা ছেড়েছেন 7 বছর, তাই বললেন তো? হ্যাঁ। বীরেশ্বরবাবু জবাব দিলেন, এখানে আছি 2 বছর। তার আগে 1 বছর আমি একটা চা বাগানের ম্যানেজার ছিলাম। সে তো খুব ভালো চাকরি। আমি না বলে পারলাম না। শুনেছি রাজারহালে থাকা যায়, তা সেই চা বাগান কি বন্ধ হয়ে গিয়েছিল? না, বীরেশ্বরবাবু দুপাশে মাথা নাড়লেন। আমি ছেড়ে দিয়েছি। সে কি, কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য হয়েছিল বুঝি? তাও না। ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর বললেন, আপনাকে সব খুলে বলছি, মানে কাউকে না বললে আমার মন হালকা হবে না। সবাইকে সবকিছু বলা যায় না, কিন্তু আমার মনে হচ্ছে আপনি সবার মতো নন, সহানুভূতিশীল মানুষ। বিশেষ করে আপনি আমার পাড়ার লোক। আপনাকে বলতে আমার আপত্তি নেই, অবশ্যই আপনার শুনতে যদি আপত্তি না থাকে। মোটেই না। আমি হেসে বললাম, হাঁড়িতে চাল ফুটছে, ভাত না হওয়া পর্যন্ত গল্প করেই কাটানো যাবে। আমি যা বলবো তা কিন্তু একটা ঘটনা, যাকে আপনারা বলেন অলৌকিক, তেমন কিছু। আমি কিছু বলার আগেই একটা ছোকরা এসে ভদ্রলোকের খাবার অর্ডার নিয়ে গেল। তিনি শুধু ভাত আর মাংসের কথা বলে দিলেন।
এখান থেকে মাইল 30 দূরে একটা চায়ের বাগানে আমি ম্যানেজারের চাকরি পেয়েছিলাম। আমার স্বাস্থ্য খুব ভালো ছিল। একসময় খুব মারদাঙ্গা করতাম, সাহসের অভাব ছিল না। সেটাই ছিল আমার ফার্স্ট কোয়ালিফিকেশন। চায়ের বাগানে কুলি মজুরদের নিয়ে কাজ। ম্যানেজারকে অনেক রকম সমস্যার মোকাবিলা করতে হয়। আপনি যা ভাবছেন তেমন পায়ে পা তুলে সুখের চাকরি নয়। শক্ত মানুষ না হলে টিকতেই পারবেন না। অবশ্যই অন্য যোগ্যতাও যে আমার ছিল না এমন নয়। কৃষি বিজ্ঞানের আমি একজন স্নাতক। আমার বাংলোটা ছিল বেশ বড়। সেখান থেকে মাইল খানেক দূরে কুলি কামানদের বস্তি। বাড়ির কাজকর্মের জন্য এক পাহাড়ি চাকরকে আমি রেখে দিয়েছিলাম, যে জুতো পালিশ থেকে রান্নাবান্না সবই করত। চাক্ষুষ ছেলে। আমার বাংলোর কাছাকাছি আর একটাও কোনো বাড়ি ছিল না, শুধু একটা পোড়ো বাড়ি ছাড়া। বাড়িটার চুন পলিশ তারা খসে পড়ে ইঁটগুলো যেন দাঁত বের করেছিল। কার্নিশের এখানে ওখানে বট অসত্যের চারা। বাড়িটা দোতলা। আমার কোয়ার্টারের মতো বাংলো ধাঁচের নয়। দরজা জানলা সবসময় বন্ধ থাকত। বাড়িতে যে কেউ বাস করে না তার বলে দিতে হয় না। চারিদিকে সবুজ আর সবুজ। কলকাতা থেকে এসে জায়গাটাকে আমার খুব ভালো লেগে গেল। কয়েকটা ঘটনায় আমার শক্তি আর সাহসের পরিচয় পেয়ে কুলি কামিনীরা আমাকে বেশ সমীহ করে চলছিল। বেশ ভালোই কাটছিল দিনগুলো। রাত্রে ময়দা রুটি আর হাঁস মুরগি কিংবা হরিণের মাংস খাসা রান্না করত ছেলেটা। প্রায় 1 মাস কেটে গেল। সেদিন ছিল পূর্ণিমার রাত। চা বাগানের আকাশে পূর্ণিমার চাঁদের রূপই ছিল আলাদা। বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি নেই, শুধু বাগান আর বাগান। তাই চাঁদের আলো এমন ছড়িয়ে পড়ে যে তার রূপালী সুধায় মনের মধ্যে একটা মাদকতার সৃষ্টি না হয়ে পারে না। চা বাগানে সন্ধ্যের পরই রাত নামে। কুলিদের বস্তিতে বেশি রাত পর্যন্ত হইহুল্লোড় চললেও আমার বাংলোর চৌহদ্দির মধ্যে জনমানুষের সাড়া পাওয়া যেত না। নিস্তব্ধ নিঝুম পরিবেশ। রাত 8টার মধ্যেই আমি শুয়ে পড়তাম। সারাদিনের খাটাখাটুনির পর গাঢ় ঘুমে ডুবে যেতাম। সেদিন হঠাৎ ঘুম ভেঙে গেল। বাইরে থেকে কার যেন হাসি ভেসে আসছে। আমি অবাক, এত রাত্রে কে হাসে? এখানে তো লোকজন নেই। তাছাড়া এই জায়গা চা বাগানের সম্পত্তি। বিনা অনুমতিতে বাইরের লোক এখানে আসা নিষেধ। আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। টর্চটা হাতে নিয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে চাঁদের আলো যেন বন্যায় বয়ে যাচ্ছে। তখনই আবার সেই হাসিটা ভেসে এলো। কে কে? আমি বারান্দা থেকে নেমে পড়লাম। চারিদিকে খুঁজলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। হাসিটা যেমন হঠাৎই শুরু হয়েছিল তেমনি হঠাৎ বন্ধ হয়ে গেল। আমি চিন্তিত মনে ঘরে ফিরে এলাম। ঘড়িতে দেখলাম 10:15। পরদিন আমার কাজের ছেলেটাকে জিজ্ঞাসা করলাম সে রাত্রে কারোর হাসি শুনেছে কিনা। সে বলল শোনেনি। আমি ভাবলাম কুলি মজুরদের কেউ হয়তো নেশা করে কাছাকাছি কোথাও এসছিল, তারই হাসি শুনেছি হয়তো। ব্যাপারটা আমি মন থেকে মুছে ফেললাম। আমার কাজকর্মে মালিকপক্ষ খুব খুশি। একটা চিঠিতে সে কথা জানাতে কার্পণ্য করলেন না। আমার ভবিষ্যৎ যে উজ্জ্বল সেটা বুঝতে আমার বাকি রইল না। আরো 1 মাস কেটে গেল। আবার এলো পূর্ণিমা। সেদিন রাত্রেও আমার ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়ে শুনতে পেলাম সেই হাসির শব্দ। বিকট সেই হাসি। প্রকৃতিস্থ মানুষের যে নয় সেটা বুঝতে কষ্ট হয় না। সাধারণ কেউ হলে হয়তো ভয়ে সিটিয়ে যেত, কিন্তু আমি ছিলাম অন্য ধাতুর গড়া। ঘুরতে দেখলাম রাত 10টা। একটা মোটা লাঠি আর টর্চ নিয়ে আমি বেরিয়ে পড়লাম, কিন্তু কাউকেই খুঁজে পেলাম না। আগের বারের মতন এবারেও হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ব্যাপারটার কোনো ব্যাখ্যাই আমার মাথায় এলো না। শুধু বুঝলাম পূর্ণিমার রাত ছাড়া এই হাসি শোনা যায় না। পরদিন ছোকরাটাকে জিজ্ঞাসা করে জানলাম সে কোনো হাসির শব্দ শোনেনি।
আমার কথা জবাব দেওয়ার সময় সে অদ্ভুতভাবে আমার মুখের দিকে তাকাচ্ছিল। বুঝতে পারলাম ও মনে করছে আমার মাথায় কিছু গণ্ডগোল হয়েছে, তাই ওকে আর খাটালাম না। পরদিন পূর্ণিমার রাতেও সেই একই ঘটনা ঘটল। এবার আমি কান চেপে শুয়ে রইলাম, আর কেউ ওই বিদঘুটে হাসি শুনতে পায় না, কেন আমি শুনতে পাই। একবার মনে হলো আমি কি স্নায়বিক পীড়ায় ভুগছি, কিন্তু সে চিন্তা মন থেকে উড়িয়ে দিলাম। পরের পূর্ণিমায় আমি আর শুয়ে থাকতে পারলাম না। হাসির রহস্যটাকে আমাকে জানতেই হবে, নইলে আমি হয়তো পাগল হয়ে যাব। সেদিন রাতে ইচ্ছা করেই আমি জেগেছিলাম, তাই হাসি শুরু হতে বিছানা ছেড়ে বেরিয়ে পড়লাম। হাসির শব্দটা যেদিক থেকে আসছিল সেদিকে লক্ষ্য করে আমি ছুটলাম। হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল। পরদিন অফিসে একজন পুরনো কর্মচারীকে জিজ্ঞাসা করলাম ওই বাড়িটা সম্বন্ধে কিছু জানেন কিনা। তিনি চমৎকার একটা ঘটনা শোনালেন। বছর 40 আগে ওই বাড়িতে 2 ভাই থাকতো। তাদের সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি, লোকজনের সঙ্গে মেলামেশাও করতো না। ওই বাড়িটা ছিল ট্রি এস্টেটের মালিকানার বাইরে। শোনা যায় ছোট ভাই নাকি ছিল বদ্ধ উন্মাদ। তাকে দোতলার ঘরে শিকল বেঁধে রাখা হতো। তাকে দেখাশোনার জন্য একজন লোক ছিল। সেই উন্মাদ ভাই মাঝে মাঝে হিংস্র হয়ে উঠত, বিশেষ করে পূর্ণিমার রাতে বেড়ে যেত তার পাগলামি। তখন তাকে চাবুক দিয়ে মারতে হতো। চাবুক খেত আর অট্টহাসি হাসত সেই ভাই। ভয়ঙ্কর ছিল সেই হাসি। ওই ভাইয়ের জন্যই নাকি দাদা লোকালয় ছেড়ে এই নির্জন অঞ্চলে বাসা নিয়েছিল। তারপর একদিন পূর্ণিমার রাত্রে সেই উন্মাদ ভাই তাকে যে দেখাশোনা করত তাকে আক্রমণ করে। সে তখন ঘুমিয়েছিল। আচমকা আক্রমণে সে প্রথমে কাবু হয়ে পড়েছিল, কিন্তু সেও ছিল খুবই বলিষ্ঠ। সেদিন রাত্রে আবার দাদা ওখানে ছিল না, দরকারি কাজে শহরে গিয়েছিল। পাগল সেই লোকটির গলা টিপে ধরেছিল। আত্মরক্ষার জন্য সেও পাগলটার গলা চিপে ধরে। পরের দিন সকালে দাদা ফিরে এসে দেখে দুজনের গলা টিপে মাটিতে পড়ে আছে, দুজনেই মৃত। তারপর থেকেই বাড়িটা ওভাবে পড়ে আছে। দাদা সেই যে চলে গিয়েছিল আর ফিরে আসেনি। এই হলো সেই বাড়ির ইতিহাস। পরের পূর্ণিমায় আমি শহরের এক চা ব্যবসায়ীকে নিমন্ত্রণ করলাম। রাত্রে খাওয়া দাওয়া করবেন এবং থাকবেন। খানাপিনার আয়োজনটা আমি ভালোই করেছিলাম। ইচ্ছে করে সেদিনকে দেরিতে খেতে বসলাম। খেতে খেতে গল্প করছিলাম। ভদ্রলোক গুজরাটি, কেমন করে কর্মপদহীন অবস্থা থেকে বিরাট ব্যবসার মালিক হয়ে উঠেছেন সেই গল্প করছিলেন। আমি তার কথা শুনছিলাম আর হাত ঘড়ির দিকে তাকাচ্ছিলাম। মনে মনে একটা উত্তেজনা অনুভব না করে পারছিলাম না। ঠিক 10টার সময় ভেসে এলো সেই বিকট হাসি। আমি গুজরাটি ভদ্রলোকের মুখের দিকে তাকালাম, কিন্তু সে নির্বিকার, খাচ্ছেন আর তার জীবনই বলে যাচ্ছে। আমি একটু উত্তেজিত হয়ে বললাম, শুনতে পাচ্ছেন কি? ভদ্রলোক অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন। হ্যাঁ, একটা হাসি। হাসি? কার হাসি? ভদ্রলোক এদিক ওদিক তাকালেন। কই, আমি তো কারো হাসি শুনতে পাচ্ছি না। কান পেতে শুনুন, আমি অসহিষ্ণু গলায় বললাম। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। ভদ্রলোক ভুরু কুঁচকে মনোসংযোগ করার চেষ্টা করলেন, তারপর ঘাড় নেড়ে বললেন, আপনি বোধহয় ভুল শুনছেন। কেউ হাসেনি, আপনার মনের ভুল। ভুল শুনছি? আমার এবার ধৈর্য জ্যোতি কাটল। প্রায় চিৎকার করে বললাম, প্রত্যেক পূর্ণিমার রাতেই হাসির শব্দ আমি শুনতে পাই, আর আপনি বলছেন আমি ভুল শুনছি? আমার মনের ভুল? ভদ্রলোক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি বুঝতে পারলাম তিনি আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সন্দিহান হয়ে পড়েছেন। চোখে মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠেছে। বোধহয় ভাবছেন পাগলের পাল্লায় পড়েছেন। আমি অতি কষ্টে নিজেকে সংযত করে ভদ্রলোকের কাছে ক্ষমা চাইলাম। বাকি সময়টুকু আমরা চুপচাপ খেলাম। পরদিন সকালে ভদ্রলোক বিদায় নিলেন। মনে হলো তিনি যেন পালিয়ে বাঁচলেন। জানি না ওই ভদ্রলোকের জন্যই কিনা এই কথাটা চাউর হয়ে গেল যে আমার মাথায় গণ্ডগোল রয়েছে। হেড অফিস থেকেও এই ব্যাপারে একজন খোঁজ খবর করতে এলেন।
তিনি অবশ্যই আমার আচরণের অস্বাভাবিক কিছু দেখলেন না, ফলে চাকরিটা রয়ে গেল। একটা কথা কিন্তু আমার কাছে পরিষ্কার হলো, আমি ছাড়া আর কেউ কিন্তু ওই হাসি শুনতে পায় না। পরের পূর্ণিমায় আমি ঠিক করলাম একটা হেস্তনেস্ত করতেই হবে। সেই রাতে আমি প্রস্তুত হয়েছিলাম। হাসি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ির দিকে দৌড়ালাম। আমার বাঁ হাতে 5 ব্যাটারির একটা বড় টর্চ আর ডান হাতে রিভলভার। বাড়িটার সামনে আসতেই হাসি থেমে গেল। আমি এক মুহূর্ত বোধ হয় ইতস্তত করছিলাম, তারপরই সদর দরজায় এক লাথি মারলাম। পুরনো দরজা, আর আমার প্রচণ্ড পদাঘাতে সেই দরজার পাল্লা ভেঙে গেল। আমি ভিতরে ঢুকলাম, চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম। বহুদিন অব্যবহৃত পড়ে থাকা ধুলো স্তর জমেছে মেঝের উপর। কোনাগুলি থেকে কালো কালো ঝুল ঝুলছে। দীর্ঘকাল পরে ঘরে বাতাস ঢোকায় টর্চের আলোয় অসংখ্য ধূলিকণা উঠতে দেখলাম। তারপরই হঠাৎ দোতলার ঘর থেকে কে যেন হেসে উঠল, যেন আমাকে ব্যঙ্গ করে হাসছে। আগেই বলেছি, আমার ছিল দুর্জয় সাহস। একটু দ্বিধা না করে আমি লাফ দিয়ে 2-3টে সিঁড়ি টপকে দোতলায় উঠলাম। যে ঘর থেকে হাসির শব্দ এসেছিল সেই ঘরের দরজা বন্ধ থাকা অবস্থায় একটা লাথি মারলাম। দরজা ভিজানো ছিল, দরাম করে খুলে গেল। আমি টর্চ জ্বালিয়ে আর রিভলভার উঁচিয়ে ঘরে ঢুকে পড়লাম। সমস্ত ব্যাপারটা যদি কোনো দুষ্টু লোক বা দুষ্টু দলের চক্রান্ত হয়, মানুষকে ভয় দেখিয়ে ওই বাড়ি থেকে দূরে সরিয়ে রাখাই তাদের যদি আসল মতলব হয়, তবে আমি তা ভেঙে দেব। এটাই ছিল আমার সংকল্প। কিন্তু ঘরে ঢুকে আমি তাজ্জব বনে গেলাম। ঘরে কেউ নেই, এমনকি একটা আসবাব পর্যন্ত নেই। ফাঁকা শূন্য ঘর। আমি চারিদিকে টর্চের আলো বুলাচ্ছিলাম। হঠাৎ একটা অশরীরী অনুভূতি আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। মনে হতে লাগলো কে বা কারা আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, অথচ অদৃশ্য কারোর উপস্থিতি অনুভব করছি। সে যে কি ভয়ঙ্কর অনুভূতি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। বীরেশ্বরবাবু একটু থেমে টেবিল থেকে জলের গ্লাসটা তুলে এক ঢোক জল খেলেন। তারপর গ্লাসটা নামিয়ে রেখে আবার বলতে লাগলেন, বোধহয় 2-3 সেকেন্ড আমি ওই ঘরে ছিলাম, কিন্তু মনে হচ্ছিল যেন সময় আর নেই, সব শেষ। তারপরে আমি ছিটকে ঘর থেকে বেরিয়ে এলাম, দৌড়দার করে সিঁড়ি থেকে নামতে লাগলাম। আর তখনই আবার শুরু হলো সেই হাসি, শরীরে রক্ত হিম করা বীভৎস হাসি। আমার মতো সাহসী পুরুষেরও শির দাঁড়াবে বরফ গলা জলের ধারা নেমে গেল। কোনো রকমে বাড়িতে এসে শুয়ে পড়লাম। সারা রাত আর ঘুমাতে পারলাম না। এরপর প্রত্যেক পূর্ণিমা রাত্রে ওই হাসি আমাকে যেন চুম্বকের মতন আকর্ষণ করত, আর আমি 2 কান চেপে বিছানায় ছটফট করতাম। ক্রমে ক্রমে আমার শরীর ভাঙতে শুরু করলো। হয়তো চোখে মুখেও এমন কিছু ফুটে উঠত যার জন্য সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতো। আমার সম্বন্ধে আড়ালে ফিসফিস করত। 1 বছর কোনো রকমে সেই ভয়াবহ নরকের যন্ত্রণা সহ্য করেও আমি টিকে ছিলাম, কিন্তু আর পারলাম না। চাকরিতে ইস্তফা দিয়ে এখানে চলে এলাম। একটা চাকরি জুটিয়ে নিলাম, সেই থেকেই এখানে আছি। কিন্তু আপনি কলকাতা ফিরে গেলেন না কেন? আমি জিজ্ঞেস করলাম। আমার আত্মীয় স্বজনরা যদি আমাকে পাগল ভাবে, সেটা আমি সইতে পারবো না, ওই জন্য আর যাইনি। কিন্তু তারা কেন তা ভাবেন? আমি অবাক হয়ে বললাম, আর তো আপনি সেই হাসি শুনছেন না, ওখান থেকে আপনি চলে এসছেন। সেটাই তো হচ্ছে কথা। ভদ্রলোক বললেন, এখানে এসেও আমি সেই হাসি থেকে নিস্তার পাইনি। পূর্ণিমার রাত 10টায় এখানে বসেও আমি সেই হাসির শব্দ শুনতে পাই। পৃথিবীর যেখানেই আমি থাকি না কেন, ওই হাসি আমাকে মুক্তি দেবে না। সে কি? আমি স্তম্ভিতের মতো বললাম। আমি ফিরে দেখলাম আকাশে ঝলমল করছে রূপালি থালার মতো কোজাগরী পূর্ণিমার চাঁদ। তারপরেই ভদ্রলোকের ব্যাকুল কণ্ঠে আমি তার মুখের দিকে ফিরে তাকালাম।
তার মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেছে। কোটো থেকে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। তিনি আর্ত কণ্ঠে বললেন, শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন সেই হাসি, সেই হাসি। আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10টা। শান্ত হন, আমি বললাম। আমার মনে হয় আপনি কোনো সাইকিয়াট্রিস্টকে দেখালে ভালো হয়ে যাবেন। এটা আপনার মনের রোগে দাঁড়িয়েছে। ভদ্রলোক আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন, তারপর বললেন, আপনিও বোধহয় আমাকে পাগল ভাবছেন, কিন্তু আমি এই ঘটনার ব্যাখ্যা করেছি জানেন। কি? আমি জানতে চাইলাম। বীরেশ্বর বাবু দু চোখে ফুটে উঠল কেমন একটা ঘোলাটে দৃষ্টি। তিনি বললেন, ওই ঘটনার সময় আমার জন্ম হয়নি। আমার নিশ্চিত ধারণা আগের জন্মে ছিলাম আমি সেই পাগল। হোটেলের ছোকরা এসে আমাদের সামনে 2 থালা ভাত নামিয়ে দিয়ে গেল। গরম ভাত, ধোঁয়া উঠছে। শুনছিলেন মঞ্জিল সেনের কলমে কে হাসে। গল্প পাঠে ছিল রনিত, বীরেন্দর বাবুর ভূমিকায় আমি সুপ্রিয়, গুজরাটি ভদ্রলোকের চরিত্রে রূপঙ্কর, আবহ সঙ্গীত এবং বিভিন্ন সাউন্ড এফেক্টসে আমি সুপ্রিয়, পোস্টার ডিজাইন শ্রীজু ও অধীপ। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী সপ্তাহে ঠিক রাত 9টায় ফিরব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। তখন সুস্থ থাকুন এবং শুনতে থাকুন সাহিত্যের ভূত। শুভরাত্রি।